বক্তব্য রাখবেন জনাব নুরুল ইসলাম মনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রধান অতিথি বিএনপির সম্মানিত চেয়ারম্যান, আমাদের মহান নেতা জনাব তারেক রহমান মঞ্চে উপবিষ্ট আছেন। আগামী 12 তারিখের নির্বাচনে ধানের মার্কার প্রার্থীবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত বিশাল জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আজকের শবে বরাতের দিন তারেক রহমান সাহেব বিএনপির চেয়ারম্যান এবং আজকে বরিশালে আসছে শবে বরাতের দিন। আমাদের বরাত খুলে যাবে ইনশাআল্লাহ। বরাত খোলার জন্য তিনি আমাদের মাঝে আজকের এই বরাতের দিনই আসছেন। আমরা প্রার্থনা করি এই বরিশাল বিভাগে, এই বিভাগটা ছিল শহীদ জিয়াউর রহমানের বিভাগ, এই বিভাগটা ছিল আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার বিভাগ। আজকের এই বরিশালবাসী উপস্থিত হয়েছে এই বিভাগটা আপনার হাতে তুলে দেওয়ার জন্য। আপনারা কি সবাই রাজি আছেন? এই বিভাগের দায়িত্ব আমরা জনাব তারেক রহমানকে তুলে দিচ্ছি। জনাব তারেক, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা বরিশাল বিভাগের দায়িত্ব তার তুলে দিতে চাই। আগামী 12 তারিখে নির্বাচন হবে। আমরা তারেক রহমান সাহেবকে বরিশাল বিভাগের সমস্ত সিট ইনশাআল্লাহ উপহার দেব এবং তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে চাই। আমরা সবাই তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আগামীতে দেখতে চাই কিনা হাত থেকে বলুন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বক্তব্য এখানে শেষ করছি। সবার আগে বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সমাবেশ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারম্যানের মাননীয় উপদেষ্টা, বরিশাল থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, বরিশাল 5 আসনের ধানের শীষের পদপ্রার্থী জনাব অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার। স্থাপনার সময় নাম 10 সেকেন্ড বলতেছে। ডোন্ট বি এক্সাইটেড, ইউ থামেন। কোনটা ভাই ওখানে ডাইকে বলতেছে যে আপনার একটার মধ্যে বিদায় দিবেন। আপনি আপনার মতো করে সবারই ওইটাও কন্ট্রোল করতে হবে, সংক্ষেপে করতে হবে সবাই। উপস্থাপনায় যদি 1 মিনিট লাগান তাহলে বক্তব্য দিবেন সময়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, আজকে আমাদের প্রধান আকর্ষণ বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মধ্যে আছেন। আজকে আমাদের স্ট্যান্ডিং কমিটির নেতৃবৃন্দ, এমপি নমিনেশন প্রাপ্ত এমপি বৃন্দ এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। এই মাঠে বরিশালের উন্নয়ন ডিক্লেয়ার হয়েছিল। আজকে আমাদের সেই নেত্রী নেই। তিনি বরিশাল উন্নয়নের জন্য যা করেছেন সেটার কথা হলো, প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1979 সালের 23শে নভেম্বর শুক্রবার দিন বরিশালে বিরল ক্যাবিনেট মিটিং করেন। সেই মিটিংয়ে তিনি 14টি সিদ্ধান্ত গৃহীত করেন এবং পরবর্তী সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হন, তিনি এসে বরিশাল বিভাগ ঘোষণা দিলেন, বিশ্ববিদ্যালয় ঘোষণা দিলেন, বোর্ড, টিচার্স ট্রেনিং কলেজ সব ঘোষণা, উন্নয়ন সব ঘোষণা দিলেন। আজকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্যাবিনেট মিটিং সিদ্ধান্ত, তার উত্তরাধিকার সরকার খালেদা জিয়া সমস্ত ডেভেলপমেন্ট প্রক্রিয়া এই বিল পার্কে বসে তার ঘোষণা। আমরা আজকে দাবি জানাবো শুধু আমাদের নেতার প্রতি, ইনশাআল্লাহ আমাদের নেতা প্রধানমন্ত্রী হবে। বেশি সংখ্যাগরিষ্ঠ আসনে যিনি পাবেন তিনি প্রধানমন্ত্রী হবেন। প্রধানমন্ত্রী হলে পরে আমাদের দাবি থাকবে 1979 সালের 23শে নভেম্বরের যে ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্তগুলো এখন আওয়ামী লীগ বাস্তবায়ন করে নাই, তার ধারাবাহিকতা রক্ষার জন্য জনাব তারেক রহমানের কাছে বরিশালের আকুল আবেদন থাকবে যে আপনারা আমাদের দাবিগুলো ইনশাআল্লাহ পূরণ করতে পারবো। আজকে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করি, জিয়াউর রহমানের রুহের কামনা করে
আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি সম্মানিত সভাপতি চেয়ারম্যান জনাব আন্তালিব রহমান পার্থ। বক্তব্য রাখছেন জনাব আন্তালিব রহমান পার্থ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বরিশালবাসী, আসসালামু আলাইকুম। মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারম্যান, আসসালামু আলাইকুম। প্রথমেই বলে দিয়েছে মাত্র 2 মিনিট। প্রিয় বরিশালবাসী, আজ থেকে 14 বছর আগে সংসদে দাঁড়িয়ে বলেছিলাম তৎকালীন প্রধানমন্ত্রী চোখে চোখ রেখে তারেক রহমান বাংলাদেশে আসবে। আপনাদের মনে আছে? তারেক রহমান আলহামদুলিল্লাহ 14 বছর আগে সংসদে দাঁড়িয়ে বলেছিলাম। আর 7 দিন পর নির্বাচন ইনশাআল্লাহ। বাংলাদেশের যতগুলি পাবলিক মিটিং জনসভায় দেখলাম তারেক রহমান ইতিমধ্যেই বাংলাদেশের মানুষের হৃদয়ের প্রধানমন্ত্রী হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। এই হৃদয়ের প্রধানমন্ত্রীকে ভোলাবাসীর তরফ থেকে সবার আগে একটা দাবি জানিয়ে চাই, আমাদের হৃদয়ের প্রধানমন্ত্রী, আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি আমাদের ভোলা বরিশাল সেতু করে দেবেন ইনশাআল্লাহ। এই ভোলাকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে হবে। এই ভোলায় যত বক্তব্য আসে খালি বলে ভোলার গ্যাস কিভাবে আনবো, ভোলাকে কি দিব তা কেউ বলে না। আপনার কাছে বলতে চাই, ইনশাআল্লাহ যেভাবে গণতন্ত্রের পক্ষে ছিলাম, যেভাবে জাতীয়তাবাদী শক্তির পক্ষে ছিলাম, আপনি ভোলার মেডিকেল কলেজ আর ভোলার বরিশাল সেতুটা করে দেন। সারা জীবন জাতীয়তাবাদীর পক্ষে থেকে এই গণতন্ত্রের পতাকা ইনশাআল্লাহ উত্তোলন করে রাখবো। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। প্রোটোকলে ব্যত্যয় ঘটার জন্য দুঃখ প্রকাশ করছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন পিরোজপুর পিরোজপুর 2 আসন থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর। সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখছেন আহমেদ সুমন মঞ্জুর সোহেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জনসভার সম্মানিত আমাদের চেয়ারম্যান সাহেব এবং উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা গৌরবান্বিত, আজকে আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের এই বরিশালে উপস্থিত। আমাদের নেতার কাছে আমাদের অনেক কিছুই আছে। শুধু একটি কথাই বলবো, আমি পিরোজপুর জেলার থেকে প্রতিনিধি হিসাবে, আমাদের পিরোজপুর জেলায় অনেক সমস্যা, ইনশাআল্লাহ আমাদের নেতা আগামী দিনের প্রধানমন্ত্রী হয়ে সকল সমস্যার সমাধান করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। এবং পরিশেষে আজকে পিরোজপুরবাসী আমরা 1, 2, 3 থেকে ওয়াদা করছি, ইনশাআল্লাহ আমরা এই 3টি আসন আমাদের দেশনায়ক তারেক রহমানকে উপহার দিয়ে আগামী দিনে আমরা আমাদের দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী বানাবো। এবং পরিশেষে আজকে আমাদের এই পিরোজপুর জেলার আমাদের সকল নেতাকর্মী, সকল নাগরিক পক্ষ থেকে আমাদের দেশটাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের দেশনেত্রী, আমাদের মা, তার রুহের মাগফিরাত কামনা করছি। সবাই ভালো থাকেন, আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে আগামী দিনে আমরা আপনাদের পাশে থাকতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, দেশনেত্রী অমর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, এই ব্যারিকেডের দিকে আর চাপ দিয়েন না ভাই, প্লিজ। সবাই একটু ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সবাই একটু পিছনের দিকে থাকো ভাই। ভাই সবাই প্লিজ একটু পিছনের দিকে থাকো। বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, ভোলা 3-এর
ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। বক্তব্য রাখছেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, ভোলা 3 থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন মাননীয় প্রধান অতিথি বিএনপির সংগ্রামী চেয়ারপারসন জনাব তারেক রহমান, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে দণ্ডায়মান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বেলপার্ক ময়দানের এই বিশাল জনসভা একটি বার্তা দিচ্ছে বাংলাদেশের জনগণকে, সাধারণ মানুষকে। আগামী 12 ফেব্রুয়ারি তারিখে নির্বাচনে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। একটি রাজনৈতিক দল যারা অতীতে আমাদের মিত্র ছিল, তারা বিএনপির বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অভিযোগ দিচ্ছে, বিএনপির জনপ্রিয়তাকে হ্রাস করার জন্য পরিকল্পিতভাবে মিথ্যার মেশাদি গড়ে চলছে। এটি বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। আমি আমাদের বর্তমানে সমালোচনা করছেন যারা, সেই 71-এর স্বাধীনতা বিরোধী দলটিকে বলতে চাই, আমাদের কারো প্রতি কোনো বিদ্বেষ নাই। আপনাদের অনেকেরই জন্ম স্বাধীনতার পরে, কিন্তু যদি মুক্তিযুদ্ধ সম্পর্কে কোনো বক্তব্য আপনারা রাখেন, তার আগে আমরা মুক্তিযোদ্ধারা মনে করি 1971 সালে দেশের জনগণকে হত্যার সম্মুখীন করেছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে 14 ডিসেম্বর তারিখে হত্যা করেছেন। স্বাধীনতা যুদ্ধে সারা দেশবাসী ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে। সেই দিন আপনারা পাক বাহিনীর দোসর হিসাবে জনগণের কাছ থেকে কেবল গুনিয়ে কুড়িয়েছেন। যাই হোক, আজকে মুক্তিযুদ্ধ সম্পর্কে বক্তব্য রাখার আগে আমরা দাবি করি, আপনারা আগে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে 1971 সালের অপকর্মের জন্যে, স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডের জন্যে জনগণের কাছে ক্ষমা চান। জনগণ আপনাদেরকে, উদার জনগণ ক্ষমা করলে করে দিতেও পারে। মিথ্যা প্রচারণা বিএনপির বিরুদ্ধে করবেন না। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুসলিম বিশ্বের একমাত্র শাসক খোলাফায়ে রাশেদিনের পর, যার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই, যিনি তার দেশপ্রেম সততা দিয়ে বাংলাদেশে কোটি মানুষের হৃদয় জয় করেছেন। আরেকটি কথা বলতে চাই, আমি দ্বীপ জেলা ভোলার প্রতিনিধি, বাংলাদেশের সবচাইতে সমৃদ্ধ জেলা ভোলা। আমরা 5 ট্রিলিয়ন সিএফটির বেশি গ্যাসের রিজার্ভ রয়েছে। ভোলাকে এই গ্যাস ব্যবহার করে আমরা আরও সমৃদ্ধ করতে চাই। বাংলাদেশের জনগণের কল্যাণে আমরা গ্যাস উপহার দিয়ে ভোলাকে বাইরের দুনিয়ার সাথে, মূল ভূখণ্ডের সাথে একটি সেতুর মাধ্যমে যোগাযোগ করা প্রয়োজন বলে আমরা মনে করি। যাই হোক, আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ব। যেই স্বপ্ন ধারণ করে আমরা মুক্তিযুদ্ধ করেছি, যেই স্বপ্ন ধারণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, আমরা সবাই মিলে বিএনপি এই স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই। সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। শহীদ জিয়া, খালেদা জিয়া অমর হোক। প্রিয় সমাবেশ, এবারে বক্তব্য রাখবেন সুপ্রিম কোর্ট বার সমিতির বারবার নির্বাচিত সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট জয়নুল আবেদিন। জনাব অ্যাডভোকেট জয়নুল আবেদিন। আজানের জন্য আমরা 2 মিনিট বিরতি দিচ্ছি, আজানের জন্য।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল জনসভার সভাপতি মনিরুজ্জামান ফারুক, আজকে উপস্থিত বাংলাদেশের গণমানুষের নেতা, বাংলাদেশের সরকার সাবেক আজান দিচ্ছে, এই জন্য একটু আমি বক্তব্য রাখবো না, আমি শুধু দুটি কথা বলবো। এই মাঠে যখন মহাসমাবেশ হয়েছিল, আমার ভাইরা সকলে বলেছিলেন তারেক রহমান আসবে দেশে বীরের বেশে, আর আমি বলেছিলাম ভিন্ন কথা, তারেক রহমান আসবে দেশে রাজার বেশে। তাই আজকে তিনি কি আগামী দিনের সরকার প্রধান এটা মনে হয়? তাহলে পরে আমি আর বক্তব্য রাখবো না। আপনারা সকলে আগামী 12 তারিখে ধানের শীষের ভোট দিলে আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় সমাবেশ, বক্তব্য রাখছেন বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, সাবেক বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। বক্তব্য রাখছেন জনাব আলতাফ হোসেন চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি জনাব মনিরুজ্জামান ফারুক, উপস্থিত আছেন আমাদের নেতা, দেশনেতা জনাব তারেক রহমান, মঞ্চে উপবিষ্ট স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিএনপির মূল দল সহ সমস্ত অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের ভাই ও বোনেরা, উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের নেতা জনাব তারেক রহমান প্রায় 20 বছর পরে এখানে আসছেন, তাকে স্বাগতম। আমি এর সঙ্গে বলতে চাই, আমাদের অনুন্নত এবং অবহেলিত পটুয়াখালীর জনগণ আপনাকে দাওয়াত করেছে। আমাদের পটুয়াখালী অনুন্নত এবং অবহেলিত, সেই জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পটুয়াখালীকে তার নিজের জেলা ঘোষণা করেছিলেন। বিগত দিনে ম্যাডাম খালেদা জিয়া অকাতরে যত বাজেট আমরা চেয়েছিলাম দিয়েছিলেন। পটুয়াখালীকে উন্নত করার জন্য, বরিশাল ডিভিশনকে করার জন্য আমরা যদি কেন্দ্র থেকে 31 দফা বাস্তবায়ন করতে পারি, ইনশাল্লাহ সব কিছুই যে আমরা চাচ্ছি আমরা পাব। আর এখানের যে আজকে সমাবেশ, এখানে যে সমাবেশ, এটা বাংলাদেশকে একটা বার্তা দিচ্ছে, আগামী 12 তারিখে ইনশাল্লাহ শেষ হাসি আমরাই হাসব। আপনারা কি আমাদের সবাইকে ভোট দেবেন? তাহলে 2 হাত তুলে দেখিয়ে দেন ভোট দিবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয়
মাতৃভাষা শহীদ জিয়া অমর হোক, আমার দেশের নেত্রী খালেদা জিয়া অমর হোক। প্রিয় সমাবেশ, বক্তব্য রাখবেন যার অপেক্ষায় 14ই মার্চ আমরা যাকে সর্বশেষ দেখেছিলাম সেই নেতা বিষ্ণু বাঙালির হৃদয়ের স্পন্দন জনাব তারেক রহমান বক্তব্য রাখছেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বরিশালবাসী, প্রিয় পটুখালীবাসী, বরগুনাবাসী, ভোলাবাসী, প্রিয় ঝালকাঠিবাসী, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এখানে একত্রিত হয়েছি নির্বাচন উপলক্ষে। কোন নির্বাচন? আগামী 12 তারিখে বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে এই মাঠে উপস্থিত প্রত্যেকটি ভাই বোন সহ সমগ্র বরিশাল সহ বরিশাল বিভাগ সহ সমগ্র বাংলাদেশের প্রায় 13 কোটি ভোটার সেই নির্বাচনে ইনশাল্লাহ ভোট প্রদান করবে। প্রিয় ভাই বোনেরা, এই যে মঞ্চের সামনে আমার এখানে কিছু মানুষ বসে আছেন, এই মানুষগুলো গুম, খুন, জুলাই আন্দোলনে যে শহীদ হয়েছে সেই পরিবারের সদস্যবৃন্দ। এই যে পরিবারগুলো বসে আছে, তাদের যেই স্বজনেরা, যেই প্রিয়জনেরা আজ গুমের শিকার, খুনের শিকার হয়েছে, জুলাই আন্দোলনে অত্যাচারে নির্যাতিত বা শহীদ হয়েছে, সেই মানুষগুলোর কি প্রত্যাশা ছিল? সেই মানুষগুলোর প্রত্যাশা ছিল এই বাংলাদেশে বাংলাদেশের মানুষ তাদের যে অধিকার, যেই অধিকারকে বিগত 16 বছর ধরে ছিনিয়ে নেওয়া হয়েছিল, ভোটের অধিকার, কথা বলার অধিকার, সেই অধিকারকে জনগণের জন্য লড়াই করে আনতে গিয়ে এই মানুষগুলো হত্যার শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। প্রিয় ভাই বোনেরা, বিগত 15 বছর আমরা দেখেছি যে জনগণের ভোট নিয়ে কিভাবে নিশিরাতের ভোট অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখেছি জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে কিভাবে আমি ডামির নির্বাচন করা হয়েছিল তথাকথিত নির্বাচনের নামে, মনে আছে আপনাদের? কিন্তু প্রিয় ভাই বোনেরা, গত 24 সালের ছাত্র জনতার আন্দোলনের মুখে সেই আমি ডামি নির্বাচনের মালিক যারা, নিশিরাতের নির্বাচনের মালিক যারা, তারা জনগণের প্রতিরোধের মুখে এই বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন এই বাংলাদেশ হচ্ছে জনগণের বাংলাদেশ। এখন এই বাংলাদেশ চলবে জনগণের রায়ের ভিত্তিতে, এবং এই জন্যই বাংলাদেশের মানুষ আগামী 12 তারিখে তাদের পছন্দসই প্রতিনিধি নির্বাচন করবে, যারা জনগণের ইচ্ছা মতন জনগণের কাছে জবাবদিহি করার মাধ্যমে ইনশাল্লাহ আগামী দিন দেশ পরিচালনা করবে। মানুষগুলোর প্রত্যাশা ছিল। কিন্তু প্রিয় ভাই বোনেরা, 5ই আগস্টের পরবর্তীতে আমরা আশা করেছিলাম যে 5ই আগস্টের পূর্বে সেই যে স্বৈরাচার, যারা জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, তারা যেই ভাষায় কথা বলতো জনগণকে, বিভিন্ন বাংলাদেশের সম্মানী গুণী মানী ব্যক্তিকে যেভাবে অপদস্থ করত, যেভাবে মানুষকে তারা ছোট করত, নিশ্চয়ই 5ই আগস্টে তাদের পালিয়ে যাবার পরে এই রীতি নিশ্চয়ই
বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু দুঃখের সাথে আমরা খেয়াল করলাম যে এই রীতি বন্ধ হয় নাই। একটি রাজনৈতিক দল যাদের একটি অন্য পরিচয় আছে, জনগণ যাদেরকে একটি ভিন্ন পরিচয় চিনে, জনগণ তাদেরকে কি পরিচয় চিনে? গুপ্ত পরিচয় চিনে, গুপ্ত পরিচয়। আপনারা চিনেন কারা তারা গুপ্ত? বাংলাদেশের রাজনীতিতে কারা সেই গুপ্ত? চেনেন আপনারা, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, বর্তমানে বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। কেন? প্রিয় ভাই বোনেরা, এই বাংলাদেশে আবহমান কাল ধরে, শত হাজারো বছর ধরে এই বাংলাদেশে নারী পুরুষ সকলে মিলে মাঠে কাজ করে। বাংলাদেশে যেমন কৃষক ভাইরা কাজ করে মাঠে, একইভাবে আমরা জানি বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কৃষানেরই বোনরাও তারা মাঠে কাজ করে। প্রিয় ভাই বোনেরা, শুধু মাঠেই নয়, বিভিন্ন কল কারখানায় আমরা দেখেছি আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের নারীরা তারা পুরুষের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। তারা যে গার্মেন্ট শিল্প নিয়ে সমগ্র পৃথিবীতে আমরা গৌরববোধ করি, সেই গার্মেন্ট শিল্প টিকিয়ে রেখেছে এই দেশের নারী সমাজ, এই দেশের মা বোনেরা। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা অত্যন্ত কষ্টের সাথে দেখছি, অত্যন্ত ঘৃণার সাথে দেখছি এই যে নতুন জালেম, যাদেরকে মানুষ গুপ্ত হিসাবে চিনে, এই জালেমদের নেতা সে 2 দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে। প্রিয় ভাই বোনেরা, যেই ব্যক্তি বা যেই দলের তার দেশের মা বোনদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, যেই নেতা, যেই দলের নেতাকর্মীদের নিজের দেশের মা বোনদের কষ্টের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই, তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না। তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশের মানুষ আত্মসম্মানমূলক কোনো, মর্যাদাপূর্ণ কোনো আচরণ আশা করতে পারে না। প্রিয় ভাই বোনেরা, এই জালেমদের একটি কথাই শুধু বললাম আমি আপনাদেরকে, আরো একটি কথা বলছি। তার আগে বিবি খাদিজার সম্পর্কে আপনারা জানেন না? আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এই বিবি খাদিজা, উনিও একজন কর্মজীবী মহিলা ছিলেন। ওনার নিজের ব্যবসা বাণিজ্য ছিল, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কাজ করতেন। প্রিয় ভাই বোনেরা, এরা বলে ইসলামের রাজনীতি করে, অথচ নবীর স্ত্রী নিজে যেখানে একজন কর্মজীবী মহিলা ছিলেন, সেখানে কেমন করে একটি রাজনৈতিক দলের নেতা এবং কেমন করে সেই রাজনৈতিক দলটি তাবৎ বাংলাদেশের নারী সমাজকে এমন একটি কলঙ্কিত শব্দ জর্জরিত করলো। প্রিয় ভাই বোনেরা, বদরের যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন কম বেশি সবাই। সেই বদরের যুদ্ধে হযরত আয়েশা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল, তার নেতৃত্বে যুদ্ধের সকল সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছিল, তার নেতৃত্বে যুদ্ধে যারা আহত হয়েছিল সেই মানুষগুলোকে নার্সিং দেওয়া হয়েছিল, ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল। কাজে আমরা ইসলাম ধর্ম বলে, আমরা আমাদের দেশের সামাজিক অবস্থান বলি, সকল জায়গায় নারীদের একটি শক্তিশালী অবস্থান আছে এবং আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না। এই নারীদেরকে পেছনে রেখে, এই নারীদেরকে ঘরে বন্দি করে রেখে কোনোভাবেই আমরা বাংলাদেশকে সামনে যেতে পারবো, এটি আমরা কখনোই মনে করি না। এবং সেই জন্যই
দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, উনি বাংলাদেশের নারীদের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছিলেন ইন্টারমিডিয়েট পর্যন্ত। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে আমাদেরকে দেশ গড়ার, এবং দেশ যদি গড়তে হয় প্রত্যেকটি নারী পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে আজকে। তা না হলে এই দেশকে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবো না। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আমরা এই নারীদেরকে, বিশেষ করে গ্রামের খেটে খাওয়া নারী যারা, শহরের খেটে খাওয়া নারী যারা, কর্মজীবী নারী যারা সহ সকল গৃহিণীর কাছে, সকল পরিবারের মাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, যার মাধ্যমে আমরা এই নারীদেরকে ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারি, যেন তারা পুরুষের পাশাপাশি পরিবারে, সমাজে, দেশে অর্থনৈতিকভাবে শক্তিশালী ভূমিকা রাখতে পারে। প্রিয় ভাই বোনেরা, আসুন এবার দেখে ওই যে গুপ্ত সংগঠনটির কথা বললাম, যারা বাংলাদেশের নারী সমাজকে অপমানজনক শব্দ ব্যবহার করে। আরেকটি ঘটনা বলি, তাদের আরেক নেতা, যার বাড়ি কিনা কুমিল্লা জেলায়, সেই নেতা কিছুদিন আগে তাদের এক দলীয় সমাবেশে বলেছে তাদের কর্মীদেরকে যে 12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। প্রিয় ভাই বোনেরা, চিন্তা করুন, এই রকম কথা কে বলতে পারে যে 12 তারিখ পর্যন্ত তাদের নেতাকর্মীরা জনগণের পা ধরবে, তাহলে 12 তারিখের পর থেকে জনগণ তাদের পিছে পিছে ঘুরবে, জনগণ তাদের পা ধরবে। এই কথা থেকে প্রমাণিত হয় কি তাদের মেন্টালিটি, কোন পর্যায়ের মানুষ হলে তারা জনগণকে নিয়ে এরকম তুচ্ছ তাচ্ছিল্য কথা তারা বলতে পারে। প্রিয় ভাই বোনেরা, এইসব লোক যদি নির্বাচিত হয়, এইসব লোক যদি দায়িত্ব পায়, তাহলে আজকেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে জনগণের ভাগ্যের কি দুর্বিষহ অবস্থা হবে, দেশের মানুষের ভাগ্যের কি দুর্বিষহ অবস্থা হবে। যাদের মনে এই কথা এবং মনের কথাই বেরিয়ে এসছে তাদের বাস্তবে। কাজেই প্রিয় ভাই বোনেরা, এইসব গুপ্তদের বিরুদ্ধে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। যারা দেশের মানুষকে সম্মান করতে জানে না, যারা পরিকল্পনা করে রাখে যে 12 তারিখের পর থেকে তারা জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, তাদেরকে উচিত শিক্ষা আপনাদেরকে দিতে হবে। প্রিয় ভাই বোনেরা, এইসব গুপ্তরা সেই 86 সাল 71 সাল ইতিহাস যদি দেখি আমরা, সব সময় যারা দেশ থেকে পালিয়ে গেছে তাদের সাথে সব সময় এপাশ নালে ওপাশ, মুদ্রার এপেট নালে ওপিট হিসেবেই তারা ছিল। কাজে তাদের কাছ থেকে দেশের মানুষ ভালো কোনো কিছু আশা করতে পারে না। প্রিয় ভাই বোনেরা, বিশাল এই বরিশাল বিভাগ 1993 সালে বিএনপি তথা দেশনেত্রী খালেদা জিয়ার সরকার এই বরিশালকে বিভাগ হিসাবে ঘোষণা করেছিলেন। সঙ্গে আছেন দুজন অতিথি। প্রিয় ভাই বোনেরা, তারপরে নদীর পানি অনেক দূর গড়িয়ে গিয়েছে। আমরা এলাকার উন্নয়নে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছি, শুধু বাংলাদেশ পুরো দক্ষিণে আরো বহু কাজ করা বাকি। যেমন বরিশাল ভোলা ব্রিজ, এই কাজটি আমাদেরকে করতে হবে। এখানকার শেরে বাংলা মেডিকেল কলেজ, সেটিকে এলাকার মানুষের চিকিৎসার জন্য উন্নত করতে হবে। ভোলাতে মেডিকেল কলেজ, সেটির কাজে আমাদেরকে হাত দিতে হবে। সবচেয়ে বড় সমস্যা এই এলাকার নদী ভাঙন সমস্যা। মানুষের যারা আমাদের মুরব্বী ছিলেন, যারা গত হয়ে গিয়েছেন, বিভিন্ন এলাকায় তাদের কবর ভেঙে যাচ্ছে, মসজিদ ভেঙে যাচ্ছে, বাপ দাদার ভিটে বাড়ি ভেঙে যাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, বিশাল এলাকাকে আমাদের বেড়িবাঁধ দিতে হবে। বেড়িবাঁধ দিয়ে নদী ভাঙন আমাদেরকে ঠেকাতে হবে যে কোনো মূল্যে। কাজেই অনেক কাজ বাকি আছে আমাদের। এই কাজগুলো যদি করতে হয় প্রিয় ভাই বোনেরা, তাহলে অবশ্যই আপনাদেরকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। যে অতীতে আপনারা দেখেছেন
বিএনপি সকল সময় চেষ্টা করেছে আপনাদের পাশে দাঁড়াতে। এই এলাকায় 1978 সালে পল্লী বিদ্যুতের লাইন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন। কাজেই বিদ্যুতের লাইন বলুন, বরিশাল বিভাগ বলুন, এর বাইরে আরো অনেক কাজ যেগুলো বিএনপি করেছিল, কিন্তু কিছু কাজ শেষ করে যেতে পারে নাই। এর মধ্যে বিগত 16 বছর, এক যুগেরও বেশি সময় ধরে স্বৈরাচারের শাসনামলে অনেক কিছু জমা হয়ে গিয়েছে, যেই কাজগুলো করতে হবে। রাস্তাঘাট ভেঙে ধ্বংস হয়ে গিয়েছে, স্কুল কলেজগুলোকে ভেঙে ধ্বংস হয়ে গিয়েছে, ছোট ছোট হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডাক্তারের অভাব, স্কুলগুলোতে শিক্ষকের অভাব। এই সকল সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে। এই সকল সমস্যার সমাধান বিএনপি তখনই করতে পারবে যখন আপনারা ধানের শীষকে ইনশাআল্লাহ নির্বাচিত করবেন, তাহলেই আমরা এই সকল কাজ করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, এই বৃহত্তর বরিশাল বিভাগ, এই বৃহত্তর বরিশাল, এখানে প্রচুর কৃষিজ পণ্য উৎপাদিত হয়, প্রচুর মাছ মৎস্য চাষী আছেন যারা মৎস্য জীবিকা নির্বাহ করে চলেন। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে এই ফসলগুলোকে, এই মাছ মৎস্যগুলোকে কিভাবে হিমাগারে রেখে কৃষকদেরকে বা মৎস্য চাষীদেরকে সহযোগিতা করা যায়। কাজে আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে এই এলাকায় বিভিন্ন জায়গায়, সামগ্রিকভাবে এই এলাকার বিভিন্ন জায়গায় যেখানে যেখানে প্রয়োজন কৃষকদের সহযোগিতার জন্য আমরা হিমাগার ইনশাআল্লাহ তৈরি করব। যে হিমাগারের পণ্য রাখার মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে তাদের পণ্যর দাম পেতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা মায়েদের কাছে যেমন ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, ঠিক একইভাবে আমরা কৃষক ভাইদের জন্য কৃষি কার্ডও আমরা পৌঁছে দিতে চাই। যে কৃষি কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদেরকে প্রতি সিজনে আমরা বীজ, যার যেই পরিমাণ জমি সেই অনুযায়ী যার যেই ফসল চাষ, আমরা তাকে সেই ফসলের সমপরিমাণ যে পরিমাণ প্রয়োজন সেই বীজ, সার এবং কীটনাশক ঔষধ কৃষকের হাতে পৌঁছে দিতে যায় সেই কৃষক কার্ডের মাধ্যমে। প্রিয় ভাই বোনেরা, আমরা এর মধ্যে আরেকটি সিদ্ধান্ত গ্রহণ করেছি যে যে সকল কৃষক ভাইদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে, কৃষি ঋণ আছে, ইনশাল্লাহ 12 তারিখে নির্বাচনের পরে ইনশাল্লাহ 13 তারিখে বিএনপি সরকার গঠন করলে পরে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা মওকুফ করে দেব সমগ্র বাংলাদেশে। প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় আমাদের তরুণ যুবক সমাজের সদস্য যারা, তাদের একটি বিশাল সমস্যা রয়ে গেছে, কর্মসংস্থানের সমস্যা। আমরা যেরকম ভোলাতে গ্যাস পাওয়া গিয়েছে, সেই গ্যাসকে কাজে লাগিয়ে আমরা সেখানকার উপযোগী শিল্প যেমন গড়ে তুলতে চাই, যার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, ঠিক একইভাবে বরিশাল বিভাগের জেলাগুলোতে আমাদের তরুণ এবং যুবক সদস্যদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেই জন্য বিভিন্ন রকমের প্রশিক্ষণ কেন্দ্র আমরা গড়ে তুলতে চাই। যে প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে প্রশিক্ষণ লাভের মাধ্যমে আমাদের যুবক সমাজের সদস্যরা, তরুণ সমাজের সদস্যরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন, ছোট ছোট ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবেন, এমনকি বিদেশেও তারা কর্মসংস্থানের ব্যবস্থা করে বিদেশেও যেতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার বিশেষ করে ভোলা সহ বরিশালের প্রত্যন্ত অঞ্চল সহ অনেকগুলো জায়গায় আছে যেখানে মানুষ সঠিকভাবে চিকিৎসা সুবিধা পায় না। আমরা দেশের মানুষকে, বিশেষ করে মা বোনদেরকে এবং শিশুদেরকে গ্রামে গ্রামে ঘরে ঘরে চিকিৎসা সুবিধা পৌঁছে যাওয়ার জন্য আমরা হেলথ কেয়ারার নিযুক্ত করতে চাই। হেলথ কেয়ারার আমরা ট্রেনিং দিয়ে নিযুক্ত করতে চাই। তাদের কাজ হবে গ্রামে গঞ্জে, গ্রামে গ্রামে গিয়ে মা বোনদেরকে, শিশুদেরকে ঘরে বসে চিকিৎসা দেওয়া, ছোটখাটো অসুখ, যাতে করে মা বোনদেরকে কষ্ট করে হাসপাতালে না আসতে হয়। প্রিয় ভাই বোনেরা, আমরা পরিকল্পনা গ্রহণ করেছি বাংলাদেশের নারী সমাজকে স্বাবলম্বী করার জন্য। আমরা পরিকল্পনা করেছি যুবকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এবং এই অঞ্চলের উপযোগী কি কি কলকারখানা হতে পারে সেগুলো পরিকল্পনা গ্রহণ করে মাধ্যমে কর্মসংস্থানে, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।
আমরা পরিকল্পনা গ্রহণ করেছি কৃষক ভাইদেরকে কৃষি 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করার মাধ্যমে এবং কৃষক কার্ড দেওয়ার মাধ্যমে তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায়, তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়। প্রিয় ভাই বোনেরা, আমাদের দেশের বহু ইয়াং ছেলে মেয়ে আছে যারা খেলাধুলায় ভালো। আমরা সারা বাংলাদেশ থেকে যারা খেলাধুলায় ভালো, শুধু পড়ালেখা না, পড়ালেখার পাশাপাশি যারা খেলাধুলায় ভালো, এইরকম প্রতিভাবান যারা আছে তাদেরকে নিয়ে এসে আমরা ট্রেনিং দিতে চাই, যাতে করে তারা খেলোয়াড় হিসাবেও নিজেদেরকে তৈরি করতে পারে। প্রিয় ভাই বোনেরা, চিকিৎসা ব্যবস্থার কথা আপনাদের সামনে আমি তুলে ধরেছি, কৃষকের কথা আমি তুলে ধরেছি, মা বোনদের কথা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আমি তরুণ যুবক সমাজের যারা কর্মহীন আছেন কি করে তাদের কর্মের ব্যবস্থা করা যায় সেই বিষয়ে আমরা তুলে ধরেছি। কেন এই পরিকল্পনাগুলো গ্রহণ করেছি? আমরা এই পরিকল্পনাগুলো আমরা গ্রহণ করেছি কারণ আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণ, এবং জনগণের ভাগ্য যদি পরিবর্তন করতে পারি, আমরা জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারে, তাহলেই এই দেশকে সামনের দিকে নিয়ে যেতে হবে। প্রিয় ভাই বোনেরা, ওই গুপ্ত সংগঠনের নেতা যেমন বলেছে 12 তারিখ পর্যন্ত জনগণের পা ধরতে, আমরা তার উল্টাটা বলি। আমি আমার নেতাদেরকে, আমি আমার কর্মীদেরকে বলি 12 তারিখ থেকে না, আপনারা 13 তারিখ থেকেও আগামী 5 বছর জনগণের পা ধরে থাকবেন। কারণ আমরা দেখেছি জনগণের শক্তি যার পিছনে না থাকে, জনগণের সমর্থন যার পিছনে না থাকে, তার পরিণতি কি হতে পারে 5 তারিখ 5ই আগস্ট আমরা সমগ্র দেশবাসী প্রত্যক্ষ করেছে। প্রিয় ভাই বোনেরা, আমরা যারা বিএনপি করে, আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, আমরা যারা দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী, আমাদের কথা একটাই, কাজ একটাই, আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস। এবং সেই জন্যই আমরা যে সকল পরিকল্পনা গ্রহণ করি সেগুলো গ্রহণ করে জনগণের জীবনযাত্রা কিভাবে ভালো করা যায়, আমরা সেজন্যই সেই সকল পরিকল্পনা গ্রহণ করি যার মাধ্যমে জনগণের ভাগ্য পরিবর্তিত হতে পারে। আমরা সেই সকল পরিকল্পনায় গ্রহণ করি যার মাধ্যমে জনগণের ভাগ্য, একই সাথে দেশের ভাগ্যের পরিবর্তন করা যায়। প্রিয় ভাই বোনেরা, বক্তব্যের শুরুতেই বলেছি যে এই যে আমাদের এখানে স্টেজের সামনে, মঞ্চের সামনে কতগুলো পরিবার বসে আছে যারা তাদের স্বজনদেরকে হারিয়েছে, যেই অধিকার আপনারা 12 তারিখে প্রয়োগ করতে যাচ্ছেন, সেই অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য এই মানুষগুলো স্বজনরা অকাতরে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে যারা শহীদ হয়েছে, যারা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে, এই মানুষগুলোর আত্মত্যাগের মর্যাদা যদি দিতে হয়, তাহলে অবশ্যই আমাদের দেশকে পুনর্গঠন করতে হবে, তাহলে অবশ্যই আমাদেরকে গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করতে হবে। এবং গণতন্ত্রের ভিত্তিকে যদি মজবুত করতে হয়, তাহলে প্রিয় ভাই বোনেরা, জনগণের সমর্থন ছাড়া সেটি করা সম্ভব নয়, জনগণের অংশগ্রহণ ছাড়া সেটি করা সম্ভব নয়। এবং জনগণের অংশগ্রহণ মানে 12 তারিখ সকাল থেকে বিভিন্ন পত্র-পত্রিকায় নিউজে আমরা কিছু খবর দেখতে পাচ্ছি, ওই যে যারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে, ওই যে যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসাবে চিনে, আমরা দেখেছি কিভাবে তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া সিল ছাপাচ্ছে, কিভাবে আমরা বিভিন্ন ভাবে শুনতে পাচ্ছি যে তাদের পরিচিত যেগুলো প্রেস আছে সেখানে বলে তারা ব্যালট পেপার ছাপাচ্ছে, যেটি তারা পকেটে করে নিয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমরা এর মধ্যে বিভিন্ন জায়গায় দেখেছি, বিশেষ করে নিরীহ মা বোন যারা আছে তাদের কাছে গিয়ে তারা এনআইডি নাম্বার দিচ্ছে, তাদের কাছে গিয়ে তারা বিকাশ নাম্বার দিচ্ছে। প্রিয় ভাই বোনেরা, এই গুপ্তের দল, এই জালেমের দল বলে তারা নাকি সৎ মানুষের শাসন কায়েম করবে। আরে ভাই, নির্বাচনের আগেই তো আপনারা জাল ব্যালট পেপার শুনলাম, খবরে দেখলাম ছাপাচ্ছেন, নির্বাচনের আগেই তো দেখলাম আপনাদের লোকজন এনআইডি নাম্বার নিয়ে যাচ্ছে, মা বোনদের বিকাশ নাম্বার নিয়ে যাচ্ছে। প্রথমেই তো আপনারা অনৈতিক কাজ শুরু করছে, অনৈতিক কাজ দিয়ে আপনারা মানুষের ভোটকে প্রভাবিত করতে যাচ্ছেন। যাদের ভোটের শুরুটাই অনৈতিক কাজ, তারা কি করে
সৎ মানুষের শাসন দিতে পারে? পারে না তারা, প্রিয় ভাই বোনেরা। আর মা বোনদেরকে অপমান করার পরে তারা বলছে যে তারা এটা করে নাই, তাদের আইডি বলে হ্যাক হয়ে গিয়েছিল। কিন্তু বিশেষজ্ঞদের কথা অনুযায়ী আইডি কোনো হ্যাক হয় নাই। যখন তারা ধরা পড়ে গিয়েছে, বিভিন্ন রকম মিথ্যে কথা তারা বলা শুরু করেছে। প্রিয় ভাই বোনরা, যারা একটি অপরাধকে ঢাকার জন্য মিথ্যে কথা বলে, আর যাই হোক, তারা সৎ মানুষের শাসন দিতে পারে না। তাদের প্রিয় ভাই বোনেরা, এদের এই ষড়যন্ত্র সম্পর্কে আপনাদেরকে সজাগ থাকতে হবে। আজ এই মাঠে লক্ষ মানুষ যারা আছেন, আপনারা স্ব এলাকায় ফিরে গিয়ে আপনার এলাকার যে সকল ভাই বোন আছে, যারা ভোটার আছে, তাদের সকলকে সজাগ সতর্ক দৃষ্টি রাখতে বলবেন, যাতে করে 12 তারিখে আপনার অধিকার অন্য কেউ হাইজ্যাক করে নিয়ে যেতে না পারে। প্রিয় ভাই বোনেরা, আসুন 12 তারিখে আমরা ভোট শেষ করি। ইনশাআল্লাহ ধানের শীষ বিজয় হলে, ধানের শীষ ইনশাআল্লাহ 13 তারিখে সরকার গঠন হলে, 13 তারিখের পর থেকে আমাদেরকে দেশ গঠনের কাজে হাত দিতে হবে। হাজার হাজার খাল বিল পড়ে আছে, যেগুলোকে আমাদের খনন করতে হবে। খনন করার মাধ্যমে যেমন বন্যার প্রতিরোধ করতে হবে, একইভাবে আমাদেরকে পানির ব্যবস্থা করতে হবে। আমাদের হিমাগার তৈরি করতে হবে কৃষকদের সুবিধার জন্য। আমাদের ছেলে মেয়েদের শিক্ষার জন্য স্কুল কলেজগুলোকে সঠিকভাবে সুন্দর করে দাঁড় করাতে হবে। মানুষ যাতে চিকিৎসা পায়, তার ব্যবস্থা আমাদের করতে হবে। বেকার যারা আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমাদেরকে করতে হবে। প্রিয় ভাই বোনেরা, বহু কাজ বাকি আছে। বিগত 1 যুগ ধরে আমরা মিথ্যে উন্নয়ন দেখেছি, বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। কাজে আসুন 12 তারিখে ইনশাআল্লাহ ধানের শীষকে জয়যুক্ত করার মাধ্যমে 13 তারিখ থেকে আসুন সকলে মিলে আমরা দেশ পুনর্গঠনের কাজে হাত দেই। কে কে আছেন আমার সাথে এই কাজে? দেশ পুনর্গঠনের কাজে কে কে আছে? ভাই বিল্ডিং এর ভাইরা, ওই যে বিল্ডিং এর উপরে, ধন্যবাদ। দেশ পুনর্গঠনের কাজে রাস্তার মধ্যে যে ভাইরা আছেন, আপনারা আছেন আমার সাথে, ওই যে ছাদের উপরে আছেন, দেশ পুনর্গঠন ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। প্রিয় ভাই বোনেরা, এই যে এখানে প্রার্থীরা একটু জানান তো, প্রার্থী সাহেব আপনারা একটু জানান, শুধু প্রার্থীরা আপনার সাথে দাঁড়ান। প্রিয় ভাই বোনেরা, এই যে আমার দুই পাশে দেখছেন ধানের শীষের ট্রাক নিয়ে একজন দাঁড়িয়ে আছে। আমাদের বক্তব্য হচ্ছে ওই গুপ্ত তাদের বিপরীত বক্তব্য। এই মানুষগুলোকে দিয়ে গেলাম আপনাদের কাছে আমি ধানের শীষে। 12 তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখবেন আপনারা। 13 তারিখ থেকে বিজয় ইনশাআল্লাহ এরা আপনাদেরকে দেখে রাখবে, এরা আপনাদের পায়ে পড়ে থাকবে, এরা আপনাদের এলাকায় পড়ে থাকবে এলাকার উন্নয়নের জন্য। প্রিয় ভাই বোনেরা, এখানে যাদেরকে দেখছেন সবাই হচ্ছে ধানের শীষ। ধানের শীষের সাথে আমাদের আরেক ভাই আছে রাত মার্কা নুরু, এও এই এলাকার ছেলে, আমাদেরকে আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিল। তাকেও দয়া করে আপনারা বিজয় করে নিয়ে আসবেন, সে আমাদেরই একজন। আর প্রিয় ভাই বোনেরা, পার্থকে আপনারা ছিলেন ভোলার মানুষ, ঐতিহ্যবাহী পরিবারের ছেলে, গৌরবালী মার্কা, তাকেও আপনারা দেশ উন্নয়নের সুযোগ দেবেন, এলাকার কাজ, এলাকার উন্নয়ন, মানুষের সমস্যার সমাধানের সুযোগ দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আসুন আমাদের কাজ হবে 13 তারিখ থেকে দেশ পুনর্গঠনে। আর এই এলাকার শহীদ যে কাজটি শুরু করেছেন খাল খননের কাজ, ইনশাআল্লাহ 13 তারিখে বিএনপি সরকার গঠন করলে আমি খাল খনন করতে আসবো। কে কে যাবেন আমার সাথে খাল খনন করতে? ইনশাআল্লাহ আমরা 13 তারিখ থেকে ইনশাআল্লাহ খাল খনন কর্মসূচি শুরু করবো। প্রিয় ভাই বোনেরা, শেষ কথা এক কথা, করবো কাজ, গড়বো দেশ, করবো কাজ, করবো